শহরের নিস্তব্ধতা ভেঙে যখন গভীর রাতে কোনো নথিতে সই হয়, বুঝে নেবেন পর্দার আড়ালে তৈরি হচ্ছে কোনো ভয়াবহ নীল নকশা। দেশের অর্থনীতির ফুসফুস বলে পরিচিত একটি প্রতিষ্ঠানকে কি আবারও কোনো অদৃশ্য শক্তির খাঁচায় বন্দী করার আয়োজন চলছে? কোনো অযোগ্যতা নয়, কোনো দুর্নীতি নয়, শুধুমাত্র কয়েকটি ছবি কি কেড়ে নিতে পারে একটি চেয়ার? আজ আমরা উন্মোচন করব এমন এক রক্তহীন করা সত্য, যা শুনলে সাধারণ মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। স্বৈরাচার বিদায় নিলেও সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে কি এখনও ঘাপটি মেরে আছে সেই পুরনো প্রেতাত্মারা? শুরু হচ্ছে ইসলামী ব্যাংকের ভেতরের সেই রহস্যময় খেলার ব্যবচ্ছেদ। 2024 সালের 22 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রক্তস্নাত পথ ধরে বাংলাদেশ যখন এক নতুন ভোরের অপেক্ষায়, তখন একটি বড় সিদ্ধান্ত আসে ব্যাংকিং পাড়া থেকে। ফ্যাসিবাদের দোসর এস আলম গ্রুপের রাহুগ্রাস থেকে ইসলামী ব্যাংককে মুক্ত করতে গঠন করা হয় একটি নতুন পরিচালনা পর্ষদ। 5 জন স্বাধীন পরিচালকের কাঁধে তুলে দেওয়া হয় আমানতকারীদের আস্থা ফেরানোর গুরুদায়িত্ব। এই উদ্ধারকারী দলের অন্যতম কাণ্ডারি ছিলেন মোহাম্মদ আব্দুল জলিল, একজন পেশাদার, দক্ষ এবং আপোষহীন ব্যক্তিত্ব হিসেবে যার পরিচিতি ছিল সর্বজন বিদিত। কিন্তু মাত্র 1.5 বছরের মাথায় এসে যা ঘটল, তাকে এক কথায় বলা যায় মধ্যরাতের কু। কোনো আগাম সতর্কতা নেই, কোনো কারণ দর্শানো নেই। হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংক থেকে একটি চিঠি পৌঁছায়। মোহাম্মদ আব্দুল জলিলকে পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় বসানো হয়েছে নতুন একজনকে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ প্রশাসনিক রদবদল মনে হতে পারে, কিন্তু এর গভীরে ডুব দিলে বেরিয়ে আসে এক ভয়াবহ রাজনৈতিক মেরুকরণের গল্প। কেন সরানো হলো আব্দুল জলিলকে? তিনি কি ব্যাংকের কোনো অর্থ আত্মসাৎ করেছেন, নাকি তার সিদ্ধান্তে ব্যাংক কোনো লোকসানের মুখে পড়েছে? না, অনুসন্ধানী দৃষ্টি বলছে অন্য কথা। তার আসল অযোগ্যতা লুকিয়ে আছে তার আদর্শিক পরিচয়ে। অভিযোগ উঠেছে তিনি জামাতপন্থী। প্রমাণের তালিকায় রাখা হয়েছে কয়েকটি স্থির চিত্র, যেখানে তাকে দেখা গেছে বর্তমান জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং সাবেক শিবির সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের সাথে। একজন পেশাদারের দক্ষতা যখন তার মেলামেশার পাল্লায় মাপা হয়, তখন বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। এই অপসারণ কি কেবল একজন ব্যক্তিকে সরানো, নাকি এর পেছনে রয়েছে কোনো মাস্টার মাইন্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনা? ইসলামী ব্যাংকের বোর্ড থেকে বেছে বেছে একটি নির্দিষ্ট ঘরানার মানুষদের ছেঁটে ফেলার এই প্রক্রিয়া কি কোনো নতুন পর্দার আড়ালের ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? ঠিক এই ঘটনার সমান্তরালে আমরা দেখতে পাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এক জোরালো ঘোষণা। তিনি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন, এখন থেকে কোনো ব্যাংক আর কোনো নির্দিষ্ট গোষ্ঠী, দল বা পরিবারের পকেটে থাকবে না। নিরপেক্ষতা আর পেশাদারিত্ব হবে একমাত্র মাপকাঠি। গভর্নরের এই উচ্চ শীতিবাক্য শুনে সাধারণ মানুষ যখন আশার আলো দেখছিল, ঠিক তখনই ইসলামী ব্যাংকের এই ঘটনাটি যেন গলার কাঁটা হয়ে বিঁধল। প্রশ্ন জাগে, দেশের ডজন ডজন ব্যাংকে যখন এখনও বিভিন্ন রাজনৈতিক দলের আশীর্বাদপুষ্টরা বহাল তবিয়তে বসে আছেন, তখন গভর্নরের দূরবীন কি শুধু ইসলামী ব্যাংকের দিকেই তাক করা? সিলেক্টিভ জাস্টিস বা বেছে বেছে বিচার করা যখন কোনো ব্যবস্থার অংশ হয়ে দাঁড়ায়, তখন তাকে আর যাই হোক নিরপেক্ষতা বলা চলে না। এটি আসলে একটি বিশেষ মিশন, ইসলামী ব্যাংক থেকে একটি নির্দিষ্ট মতাদর্শের শিকড় উপড়ে ফেলার সুপরিকল্পিত মিশন। দর্শক, ইসলামী ব্যাংককে নিয়ে এই যে ভয়াবহ মেরুকরণ এবং পর্দার আড়ালের খেলা, এর শেষ কোথায়? আমরা কি আবারও সেই এস আলমের লুটপাটের রাজত্বে ফিরে যাচ্ছি? এই রহস্যের পরবর্তী অধ্যায় আরও চাঞ্চল্যকর। ঠিক এই মুহূর্তে আপনি যদি আমাদের এই অনুসন্ধানী প্রতিবেদনের সাথে একমত হন এবং সত্য জানতে চান, তবে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সাহসী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে। এখন আমরা উন্মোচন করব ইসলামী ব্যাংকের ওপর সেই নগ্ন হামলা এবং বর্তমান প্রশাসনের সাথে লুটেরাদের সেই গোপন আতাতের চাঞ্চল্যকর তথ্য। 5ই আগস্ট 2024, পুরো দেশ যখন স্বৈরাচারের পতনোৎসবে মত্ত, ঠিক সেই ট্রানজিশন পিরিয়ডের সুযোগ নিয়ে ঢাকার মতিঝিলে তৈরি হচ্ছিল এক ভয়াবহ নারকীয় পরিস্থিতি। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে সশস্ত্র একদল বাহিনী ঝাঁপিয়ে পড়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়। প্রশ্ন জাগে, ক্ষমতার পালাবদলের এই সন্ধিক্ষণে কেন এই মরিয়া চেষ্টা? কেন সাধারণ মানুষের আমানতের উপর এই নগ্ন থাবা?
উত্তরটা অতি সাধারণ। রাজনৈতিক লুটেরাদের কাছে ইসলামী ব্যাংক সবসময়ই একটি সোনার ডিম পাড়া হাঁস। 2013 সাল থেকে যে দখলের রাজনীতির সূচনা হয়েছিল, 5ই আগস্টের সেই কালো রাতে তার একটি নব্য রূপ মঞ্চস্থ করার চেষ্টা চলে। কিন্তু পর্দার আড়ালে যে মাস্টারমাইন্ডরা কলকাঠি নাড়ছে, তাদের লক্ষ্য আরও সুদূরপ্রসারী। তারা শুধু দখল চায় না, তারা চায় এই ব্যাংকের মেরুদণ্ড চিরতরে ভেঙে দিতে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ইসলামী ব্যাংককে যখন এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছিল, তখন নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাজনৈতিক মহলে এটি এক রক্ত হিম করা ওপেন সিক্রেট যে এস আলমের সুপারিশেই নাকি তিনি রাষ্ট্রপতির চেয়ারের টিকিট পেয়েছিলেন। আর সেই ঋণের প্রতিদান হিসেবে এস আলম গ্রুপ ব্যাংকটিকে আস্ত গিলে ফেলেছে। হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশের মাটিতে পাচার করা হয়েছে। আজ যখন মোহাম্মদ আব্দুল জলিলদের মতো দক্ষ ব্যক্তিদের সরানো হয়, তখন চট্টগ্রামের পটিয়ায় খুশির বন্যা বয়ে যায়, মিষ্টি বিতরণ হয়। কেন? কারণ লুটেরারা বুঝতে পেরেছে তাদের আপনজনেরা এখনও সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি এখনও বাকি। নেট নিউজের এক চাঞ্চল্যকর এবং ভয়াবহ প্রতিবেদনে উঠে এসেছে এক অবিশ্বাস্য সত্য। অভিযোগ উঠেছে, খোদ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর নিজেই এস আলমের ভাইয়ের ব্যবসায়িক অংশীদার। যে চেয়ারটি দেশের অর্থনীতি রক্ষার শেষ ভরসাস্থল, সেখানে বসে যদি কেউ লুটেরাদের সাথে ব্যবসা করেন, তবে সাধারণ মানুষের হিম হওয়ার অবস্থা হওয়াই স্বাভাবিক। রক্ষক যখন ভক্ষকের ব্যবসায়িক পার্টনার হয়, তখন আব্দুল জলিলদের বহিষ্কার কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত নীল নকশা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন শোষিত মানুষের মনে এক চিলতে আশা জেগেছিল। বিশেষ করে ইসলামী ব্যাংকের সেই হাজার হাজার অবৈধ নিয়োগ, যা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে পটিয়া থেকে এস আলমের নির্দেশে করা হয়েছিল, তাদের যখন চাকরিচ্যুত করা হলো, তখন মনে হয়েছিল লুটেরাদের রাজত্ব বুঝি শেষ। কিন্তু আজকের এই জলিল সাহেবদের অপসারণ সেই খুনি চক্রের মনে আবারও নতুন করে আশার আলো জাগিয়েছে। সিস্টেমের ভেতরে এখনও তাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে, যারা সুযোগ পেলেই আবারও ছোবল মারবে। এই অপসারণ আসলে এক ধরনের মেসেজ, যে মেসেজ বলছে আমরা এখনও আছি। এটি কেবল একজন আব্দুল জলিলের বিদায় নয়, এটি আসলে ইসলামী ব্যাংকের উপর সেই পুরনো শকুনের দৃষ্টির পুনর্বাসন। এই ব্যাংকটি একদিনে গড়ে ওঠেনি। শহীদ মীর কাশেম আলীর রক্ত, ঘাম আর অসীম কষ্টে তিলে তিলে গড়ে উঠেছিল এদেশের সাধারণ মানুষের এই স্বপ্নের ব্যাংক। এটি ছিল বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। কিন্তু আজ সেই স্তম্ভটি আবারও নব্য মাফিয়াদের পেটে চলে যাওয়ার উপক্রম হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার নামে একটি ব্যাংককে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া কি কোনোভাবেই দেশপ্রেম হতে পারে? একদিকে বলা হচ্ছে ব্যাংকগুলোকে রাজনীতি মুক্ত করা হবে, আর অন্যদিকে বেছে বেছে শুধু একটি নির্দিষ্ট মতাদর্শের মানুষদের সরিয়ে দিয়ে সেখানে নিজেদের পছন্দের বা আপোষকামী লোকদের বসানো হচ্ছে। এই যে খেলার নীল নকশা, তা কোনোভাবেই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ব্যাংকিং খাতের পূর্বাভাস দেয় না। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফ্যাসিবাদের পতন হলেও সেই পুরনো মাইন্ডসেট বা রাজনৈতিক বিভাজনের ভূত এখনও পুরোপুরি দূর হয়নি। পুরো জাতির দৃষ্টি এখন নিবদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিকে। তারা কি পারবে তিলে তিলে গড়া এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে, নাকি রাজনৈতিক আপোষের জাতাকলে পড়ে দেশের অর্থনীতির এই শক্তিশালী স্তম্ভটি আবারও কোনো নব্য মাফিয়াদের পেটে চলে যাবে? নতুন বাংলাদেশে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুব দ্রুতই খুঁজে বের করতে হবে। কারণ মনে রাখবেন, অর্থনীতি বাঁচলে তবেই বাঁচবে দেশ। এই পর্দার আড়ালের ষড়যন্ত্র যদি সফল হয়, তবে সাধারণ মানুষের আমানতের নিরাপত্তা বলে আর কিছু অবশিষ্ট থাকবে না।